নমস্কার বন্ধুরা, কলকাতা ইনফোটেনমেন্ট চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আপনারা এই চ্যানেলে আগেই দেখেছেন কৈলাস মানস সরোবরের ভিডিও। আপনাদের প্রচুর সাড়া পেয়েছে সেই ভিডিও, সেই জন্য সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে ওই ভিডিওতে বলেছিলাম খুব শীঘ্রই নিয়ে আসব বেসরকারিভাবে মানস কৈলাসে কিভাবে যাওয়া যায় তার ভিডিও। আর তাই আজ আবার নিয়ে এসেছি বেসরকারিভাবে কৈলাস মানস সরোবর ভ্রমণের ভিডিও। যারা সামর্থ্য এবং ইচ্ছা থাকা সত্ত্বেও সরকারিভাবে যাত্রা করার সুযোগ পাচ্ছেন না, পূর্ণ করতে পারছেন না তাদের মানস কৈলাস দেখার স্বপ্ন, এই ভিডিওটা তাদেরই জন্য। আজকের ভিডিওতে আমরা অন্নপূর্ণাদির থেকে শুনব সেই ভ্রমণের অভিজ্ঞতার কথা, শুনব কত বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল, কত বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল সেই রহস্যময় দেশ তিব্বতে। তবে একটা কথা বলে রাখতে চাই, দিদির এই বেসরকারি পথের মানস কৈলাসের যাত্রা বেশ কিছু বছর আগের। তখন আজকের মতো এইচডি ভিডিও ছিল না। আমি গল্পের সাথে সামঞ্জস্য রাখার জন্য দিদির তোলা ডিভিডির ভিডিও অনেক জায়গায় ব্যবহার করেছি। স্বাভাবিকভাবেই সেই ভিডিওর কোয়ালিটি আজকের এইচডি ভিডিওর মতো না, সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আমি নিশ্চিত ভিডিওটা আপনাদের ভালো লাগবেই। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং বেল বাজিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কাইন্ডলি। তাহলে চলুন শুরু করা যাক। দিদি, তুমি তো মানস কৈলাস বেসরকারি একটা যাত্রা হয় ওটাতে গেছো, বাই কার, যেটা বোধহয় ফ্রেন্ডশিপ ব্রিজ, নেপাল চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ ক্রস করে যেত। সরকারিটায় কি অনেকের ইচ্ছা থাকে, পয়সা থাকলেও যেতে পারে না, অনেক মানে হার্ডল ক্রস করতে হয়, দুবার মেডিকেল হয়, তারপরে বুন্দিতে গিয়ে আরেকবার মেডিকেল হয়, সেটাই ফেল করলে ব্যাক করে আসতে হয়। প্লাস সব থেকে বড় কথা, 1 লাখ 2 লাখ কি তারও বেশি হয়তো জমা পড়ে অ্যাপ্লিকেশন, তার মধ্যে থেকে কিছু মাত্র সিলেক্টেড হন যাদের লটারিতে নাম ওঠে। তো এইসব অনেক সমস্যা আছে, তাই জন্য বেসরকারি ভাবেও কি লোকে যেতে পারে, ইচ্ছা হলেই যেতে পারে কি? হ্যাঁ, নিশ্চয়ই যেতে পারে, কেন যেতে পারে? তাদেরও কি মেডিকেলের এই একটা হেফাজত ব্যাপার, এগুলো মেডিকেল চেক আপ একটা করাতেই হয়, কেননা যেই নিয়ে যাবে সে তো রিস্ক নিতে চাইবে না, তার ঘাড়ে পড়ে যাবে। আর ওরা একটা লিখিয়েই নেয় যখন ফর্ম ফিল আপ করে যে যদি কিছু হয় ওরা দায়ী নয়, মানে যেই অর্গানাইজেশনের সঙ্গে তুমি যাবে তারা লিখেই নেয় যে দে উইল নট বি রেসপন্সিবল প্রথমত। তা সত্ত্বেও একটা মেডিকেল সার্টিফিকেট দিতেই হয়। তবে আমাদের দেশে তো ব্যাপার স্যাপার জানো, মেডিকেল সার্টিফিকেট জোগাড় করাটা অত বোধহয় কঠিন হয় না প্রাইভেটলি যাওয়ার সময়। মানে এটা কি হসপিটালের মেডিকেল সার্টিফিকেট নাকি এমবিবিএস ডক্টরের সার্টিফিকেট হলেই হয়? কোনো রেজিস্টার্ড ডক্টরের সার্টিফিকেট হলেই হয়, মানে আমার সময় অন্তত হয়েছিল। দেখো, আমি তো অনেকদিন আগে, বহু বছর আগে গেছি, প্রায় 22-23 বছর তো হয়ে গেছে আগে গেছিলাম। আর তখন মাত্র 60,000 টাকা লেগেছিল আমাদের, বোধহয় 2.5 লাখ টাকা। হ্যাঁ, যাই হোক, তো আমাদেরও মেডিকেল একটা দিতে হয়েছিল। তবে আমি খুব একটা 2 নম্বরিতে যাইনি, সোজাসুজি মেডিকেল একটা ডাক্তারকে দেখিয়ে চেক আপ করিয়েছিলাম। কেন, আমারও তো নিজেরও তো রিস্কের ব্যাপার আছে, যদি কোনো বাই চান্স আমার থাকে তাহলে অসুবিধায় পড়তে চাইনি। আমার মনে হয় যে সবাই তাই করেছিল আমাদের গ্রুপে। ফরচুনেটলি 5 জন ডাক্তার গিয়েছিলেন। একজন লেডি গাইনোকোলজিস্ট ছিলেন, আর একজন আই স্পেশালিস্ট ছিলেন ডাক্তার বক্সি বলে, তার অ্যাসিস্ট্যান্ট একজন ছিল, তার অ্যাসিস্ট্যান্টের নামটা আমার ঠিক মনে নেই। তারপরে ডক্টর দা ছিলেন, উনিও গাইনোকোলজিস্ট। এরকম করে আর একটা আমাদের যিনি নিয়ে গিয়েছিলেন অর্গানাইজেশনের একটা অফিসিয়াল হাই অল্টিটিউড ডাক্তার ছিল। কাজেই মেডিকেল হিসেবে আমরা একটুখানি সিকিউর ছিলাম। কেন সেটা বলছি, সেটা পরে আসছি। যাই হোক, আমরা বোধহয় 25 না 26 জন ছিলাম। 6টা টয়োটা গাড়িতে আমরা গিয়েছিলাম, 4 হুইলার। আর সবাই মিলে তো একদিন আগে মিটিং হয়েছিল একটা, আমাদেরই আর একজনের বাড়িতে। তারপর ওখান থেকে আমরা
গিয়েছিলাম একসাথেই কাঠমান্ডু। না, এটাই আমি আসছি। তোমরা এটা একটা অর্গানাইজেশনই তো করিয়েছে, সেই অর্গানাইজেশনটা কি কলকাতার না কাঠমান্ডুর অর্গানাইজেশন? না না, আমাদের সেই সময় যে ভদ্রলোক কলকাতায় সল্টলেকে থাকতেন, মিস্টার ঘোষ বলে, বোধহয় সমর ঘোষ নাকি, আমার নামটা ঠিক মনে নেই, এখন উনি আছেন কিনা বেঁচে যাই না, কেন উনি তখনই বেশ বয়স হয়ে গিয়েছিল। তো উনি একবার অ্যাড দিয়েছিলেন পেপারে, সেই অ্যাড দেখেই আমি তখন স্কুলে পড়াই, তো আমি চাইছিলাম যে গরমের ছুটির মাঝখানে যদি কেউ নিয়ে যায়, তাহলে তখন উনি সেই সময় নিয়ে গিয়েছিলেন গরমের ছুটির মে এন্ড বা জুন বিগিনিংয়ে, এরকম এক্সাক্ট ডেট মনে নেই, ওরকম আমরা গিয়েছিলাম। তো ওইখান থেকে আমরা তারপরে সবাই মিলে কাঠমান্ডু পৌঁছলাম, এয়ারপোর্টে একসাথে জমায়েত হলাম, ওখান থেকে সবাই মিলে একটা প্লেনে গিয়েছিলাম। পরের দিন আমাদের কাঠমান্ডুতে রেস্ট ছিল, সেদিনও বিকেলবেলা আমরা এদিকে খানিকটা ঘুরেছি কাঠমান্ডু, তারপরে পরের দিন সাইট সিইংয়ে নিয়ে যাওয়া হয়েছিল। আমি খুব একটা যাইনি মানে সেই ট্যুরে, আমার মনে হয় না আমি গিয়েছিলাম, কেননা আমি বাজার চলে গিয়েছিলাম। আমার প্রচুরবার নেপাল যাওয়া ছিল তার আগে, কাজে সাইট সিইংগুলো আমার খুব একটা সেরকম মানে ইগারনেস ছিল না, তো আমি চলে গেছিলাম একটু বাজারে। কিন্তু এরকম একটা কিছু ব্যাপার আছে কি, অনেক জায়গাতে থাকে না যে মানুষ কৈলাস যাওয়ার আগে বা কোনো বড় তীর্থে যাওয়ার আগে একটা তীর্থস্থানে তার আগে করতে হয়, প্রণাম করতে হয় বা পারমিশন নিতে হয়, যেটাকে বলা হয়। সেটা তো পশুপতিনাথে আমরা গিয়েছিলাম, মানে কৈলাস যাওয়ার আগে, নেপাল দিয়ে কৈলাস যাওয়ার আগে পশুপতিনাথ জির থেকে হ্যাঁ পশুপতিনাথে সেটা তো গিয়েছিলাম, দুদিন আমরা ছিলাম ওখানে। নেক্সট দিন ওরা সাইট সিইং করালো, আর ওখানে তো আরো অনেক ইয়ে আছে, বুদ্ধিস্ট ইত্যাদি মঠ ইত্যাদি আছে, স্তূপ ইত্যাদি। তো যাই হোক গেলাম, যাওয়ার আগের দিন আমরা পশুপতিনাথে গিয়েছিলাম। যাই হোক, ও পশুপতিনাথে যথারীতি আমরা ইয়ে করে সকালবেলা পুজো টুজো দিয়ে আমরা সেই দিনই বেরিয়েছিলাম। রাস্তায় আমাদের এক জায়গায় লাঞ্চ দিয়েছিল, সেই লাঞ্চটা এমনি একটা ধাবা টাইপের জায়গায়, খুব ইয়ে না। তারপরে আমরা পৌঁছালাম কোডারি হচ্ছে ওই বর্ডার, টিবেট আর নেপালের বর্ডার, ফ্রেন্ডশিপ ব্রিজটা যেখানে এক্স্যাক্টলি আছে সেটা, কোডারি পৌঁছলাম। কোডারিতে পৌঁছে একটা যেন প্রথম দিকে আমার খুব মজা লেগেছিল, ওপারে দেখছি ব্রিজটা তো আমরা দেখতেই পাচ্ছি এদিক থেকে, আর ওপারে দেখছি সার করে কি একটা, আমি ভাবলাম এখানে আবার ট্রেন এলো কোত্থেকে জানিস, ওই পরপর কম্পার্টমেন্টের মতন ধারে ধারে ব্রিজের রয়েছে। তারপরে ব্রিজ ক্রস করতে গিয়ে দেখলাম যে ওগুলো ট্রেনের কম্পার্টমেন্ট না, ওগুলো সব দোকান, পরপর। আর দূর থেকে ঠিক মনে হচ্ছিল যেন সারি সারি ট্রেন একটা দাঁড়িয়ে আছে, ছোট ইয়ে ট্রেন, হ্যাঁ লাইন করে একদম অনেকটা দূর অব্দি রাখা আছে। যাই হোক, আমরা ফ্রেন্ডশিপ ব্রিজ ক্রস করলাম, আর দুঃখের সঙ্গে বলতে হবে যে চাইনিজ অফিসিয়ালরা ভীষণ রুড, মানে এমনকি ওদের হাতে যে ব্যাটন ছিল, প্রয়োজন হলে কেউ যদি একটু বেরিয়ে যাচ্ছে সেটা চালাতেও ওরা খুব একটা দ্বিধাবোধ করছিল না। আর কেউ কিছু, এখন ব্যাপারটা হচ্ছে যে অনেক কোয়ারিজ থাকে না, নতুন জায়গায় যাচ্ছি, ইয়ে হবে কি হবে, একটা কিছু জিজ্ঞেস করতে গেলে ঠেলে সরিয়ে দিচ্ছে, মানে বলছে যে আমরা ইংলিশ জানি, মানে ওদের ভাষায় কি বলছে বুঝতেই পারছে, যে এরম হাত পাত নেড়ে বলছে যে না আমরা জানি না ইত্যাদি করে। যাই হোক, কোনো রকম আমাদের হতো, ইমিগ্রেশনটা হয়ে ওইদিকে যেটাকে বলে জাংমু, সেই জাংমুতে আমরা গেলাম। গিয়েই শুনলাম, প্রথম খুব ইভেন্টফুল জার্নি এটা আমাদের বলতেই হবে। গিয়েই শুনলাম যে আমাদের কথা ছিল যে জাংমু থেকে আমাদের গাড়িগুলো আসবে, ওই যে টয়োটাগুলো আসবে, আমরা ওখান থেকে নিয়ালাম যাব। গিয়ে শুনলাম যে জাংমু টু নিয়ালাম যে রাস্তা তৈরি করা হচ্ছে, সেটা তো কাজ চলছে, কাজেই গাড়ি যাবে না।
খানিক পর্যন্ত, যেখানে মানে খানিকটা বেস তৈরি হয়ে গেছিল সেই পর্যন্ত গাড়ি যাবে, তারপর আমাদের ট্রেক করে যেতে হবে। আর পোর্টার দিয়ে আমাদের জিনিসগুলো আমাদের নিতেই বলা হয়েছিল যে খুব প্রয়োজন ছাড়া বেশি জিনিসপত্র নেবেন না, কেন ওখানে অনেক জায়গায় নিজেদের জিনিস ক্যারি করতে হবে, বা হাই অল্টিটিউডে তখন হেভি জিনিস ক্যারি করতে পারবেন না, কাজে লাগেজ লাইট রাখবেন। কাজেই আমরা তো সেই অনুযায়ী খুব কম কমই সবাই নিয়ে গিয়েছিলাম। যাই হোক, আমরা যখন জাংমুতে পৌঁছলাম ওইসব শুনে টুনে গাড়ি ফাড়ি আসবে না শুনে, তখনকার মতন সেদিন আমাদের একটা ওই সামনেই হোটেল মতন ছিল, সেখানে তুলে দেওয়া হলো। সেই রাত্রিটা আমরা জাংমুতেই কাটালাম। তোমাদের কথা ছিল নিয়ালাম যাওয়ার, সেই দিনই নিয়ালাম যাবার কথা ছিল, কিন্তু যাইনি। আর ওটা একটা ডরমিটরির মতন একটা জায়গা ছিল আমাদের ওখানে, সবাইকে মহিলাদের একটা ঘরে আর পুরুষদের একটা ঘরে এরকম রাখার ব্যবস্থা হলো। আর আমরা কি আর করা যায়, তখন তো অনেক সময় আছে হাতে, আমরা সবাই কয়েকজন মহিলা মিলে হাঁটতে বেরোলাম। কেন ওই প্রসঙ্গটা হঠাৎ বলছি, হাঁটতে বেরোনোর তো কোনো বিশেষ কিছু ব্যাপার না, কেননা একটা জিনিস আমার ভীষণ স্ট্রাইকিং লেগেছিল রে। ব্যাপারটা হচ্ছে ওখানে তো কিছু চাইনিজও ছিল, অফিসিয়াল যারা সব চাইনিজ, এবং লোকাল টিবেটিয়ানরা তো ছিলই। দেয়ার ওয়াজ আ স্ট্রাইকিং ডিফারেন্স বিটুইন টিবেটিয়ানস অ্যান্ড চাইনিজ। নিজেদের দেশে টিবেটিয়ানরা কিরকম ভিখিরি মার মতো অবস্থায় আছে, হ্যাঁ এক্স্যাক্টলি, সেটা আমার খুব স্ট্রাইকিং লেগেছিল বলে এই প্রসঙ্গটা তুললাম। যাই হোক, দ্বিতীয় দিন আমরা জাংমু থেকে নিয়ালামের দিকে এগোবো। প্রথমে খানিকটা রাস্তা মানে কাঁচা তৈরি, ওরা যেটুকুনি করে নিয়েছে সেটুকুনি অবধি আমাদের একটা লরি করে পৌঁছে দেওয়া হলো। তারপরে বাকি যে মাল ছিল ওরা পোর্টার করে আমাদের দুটো তিনটে পোর্টার করে একসাথে পাঠিয়ে দিল সবার মাল। আর আমরা একটা জাস্ট হ্যান্ডব্যাগের মতন একটু জলের বোতল, এমার্জেন্সি ছাতা টাতা, রেনকোট ইত্যাদি নিয়ে আমরা হেঁটেই গেলাম। জাংমু থেকে নিয়ালাম বোধহয় 35-40 কিলোমিটার হবে। কতটা ঠিক হেঁটেছিলাম আমি বলতে পারবো না, তবে আমাদের পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে গিয়েছিল। জাংমুতেই ছিলাম। তার পরের দিন আমরা সকালবেলা একটা ট্রাকে করে খানিকটা রাস্তা গিয়ে, কত কিলোমিটার এক্স্যাক্টলি বলতে পারবো না, গিয়ে তারপর বাকিটা আমরা ট্রেক করে নিয়ালাম পৌঁছলাম। তো বিকেলের দিক হয়ে গেছে। টিবেটের সেই প্রথম এক্সপিরিয়েন্স আমাদের। ছোট ছোট বাটির মতন কাপে করে ওরা ওই চা পাতা ঢেলে দেয়, দিয়ে জল, গরম জল দিয়ে তার মধ্যে, সেইখানে খাও, যত ইচ্ছে খেতে পারো। খুব লাইট কিন্তু খুব ফ্র্যাগনেন্ট, খুব সুন্দর গন্ধওয়ালা চাটা ছিল। ওটা ওরা বললো যে অল্টিটিউড অ্যাডজাস্টমেন্টে ওটা খুব হেল্প করে, তাই। আর আমার তো চিনি ছাড়া চা, কালো চা আমি এমনি খাই অভ্যস্ত, কাজে আমার কোনো অসুবিধা হয়নি। অন্যদের বলতে পারবো না, আমার ভালোই লেগেছিল। তবে প্রথম শখ যেটা নিয়ালামে হচ্ছে, সেটা হচ্ছে ওদের টয়লেট। এখন জানি না কি ব্যবস্থা হয়েছে, কিন্তু তখন আমরা ওখানে ওই ডরমিটরি সিস্টেমেই ছিলাম, মহিলারা একটা ঘরে, পুরুষরা আর একটা ঘরে। আর ওদের একটা বিশাল ঘরে টয়লেটটা কিরকম, ইন্ডিয়ান সিস্টেমের, পর লাইন করে প্যান্টস লাগানো আছে, আর ওই 3.5 ফুট কি 4 ফুট বড় জোর, মাঝখানে ছোট ছোট ওয়াল তোলা আছে, পার্টিশন করা আছে, ওপরটা পুরো খোলা, কমন। টয়লেটে কোনো কভার কিছু নেই, কোনো নেই। এই তো বলছি, প্রথম শখটাই হলো সেটা, যে ওটা পর এরকম সাজানো। আর আরো মজা হলো, ওখানে যে কেউ আসতে পারে, পুরুষও আসতে পারে, মহিলাও আসতে পারে, না জাস্ট একটা টয়লেটের হল, বুঝতে পেরেছ? তখন আমরা তো মহাবিপদে পড়লাম, আমরা তো অভ্যস্ত না। তখন আমরা কি করতাম, ওই 2-3 জন মহিলা একসাথে যেতাম, 2-1 বাইরে দাঁড়াতো, না 2-1 বাইরে দাঁড়া, দরজা বন্ধ করার কোনো স্কোপ নেই, ওই হলটায় ঢোকার কোনো দরজা ফরজা আলাদা না, কিচ্ছু নেই। ঢুকে পড়লাম, বাইরে দাঁড়াতো ওরা, তখন কেউ এলে বলবে। ফরচুনেটলি ওই জায়গায় শুধু আমরাই ছিলাম, মানে আমাদের ওই ইন্ডিয়ান গ্রুপটাই ছিল, কাজেই আমাদের লোকেরা তো বুঝবেই, কাজেই
কোনো অসুবিধা হয়নি সেখানে আমাদের। ওখানে গিয়ে আমরা ওই বাইরে 2-1 দাঁড়াতো, এক একজন করে আমরা টয়লেট করে ফিরতাম। এটা এক বিশাল সমস্যা। সারা টিবেটে আমাদের এই টয়লেট বড় জ্বালিয়েছে। শুনো, এটা অনেক ভদ্রস্ত, কেন এটা পাকা বাড়ি, পাকা একটা ইন্ডিয়ান সিস্টেম হলেও প্যান রয়েছে। বাকি সব যে ভেতরে আমরা যখন বাইরে গেছি, মানে ইন্টেরিয়ারে আরো গেছি যখন, সে ইন্টেরিয়ার গুলো তো আরোই মজা। ওরা কি করেছে, একটা মাটির, মানে যেখানেই পেরিয়ানে বলো সাগায় বলো, মাটির একটা স্ট্রাকচার, নিচে একতলা ওই খাটা পায়খানা আমাদের যেরকম হতো, নিচে একটা স্ট্রাকচার, উপরে মাটির একটা স্ট্রাকচার, আর একটা জাস্ট ফুটো উপরে, 2 তলায় একটা জাস্ট ফুটো, আর কিচ্ছু নেই। আর মুশকিল হচ্ছে কি জানো তো, টয়লেট পেপারে আমাদের ভাই পোষায় না, সোজা কথা। হ্যাঁ, আর ওখানে যে টয়লেট পেপার নিয়ে গেলেও জলটা তো আমাদের লাগে। যাই হোক, আমরা তো যে যার জল একটা ক্যারি করে নিয়ে যেতাম। ডক্টর বক্সি আবার একটা এটা খবর নিয়েছিলেন, উনি আবার একটা পোর্টেবল কমোডের ঢাকনা নিয়ে গিয়েছিলেন। যাই হোক, আমরা যদি জানতাম হয়তো আমরাও নিয়ে যেতাম। তো ডক্টর বক্সি দিব্যি যখনই যেতেন বগল করে কমোডের এটা নিয়ে যেতেন। আর ওই 2 তলায় যাওয়া, কোনো জলের সিস্টেম নেই, গন্ধে প্রাণ বেরিয়ে যাচ্ছে। কভার মানে কি, তোমার ধরো নিচে 1 তলা বাড়ি, পেছন দিকটা খোলা, আবার উপরে 2 তলায় একটা দিক খোলা এন্টার করার জন্য, ওই মাটির সিঁড়ি, পুরো মাটির স্ট্রাকচার দিয়ে। অনেক পুরোনো কালের লাদাখের বাড়িগুলো যেরকম হয়, পুরোনো কালের লাদাখে ওই রকমই সিস্টেম ছিল। আর তারপরে ওপরে এত দুর্গন্ধ যে ওখানে কে যাবে, কেননা পরিষ্কার করার কে কবে করে ভগবান জানে। আমরা তো প্রথম দিন নিয়ালামে ওরম গিয়ে, দ্বিতীয় দিন আমরা কয়েকজন ঠিক করলাম এসব আমাদের পোষাবে না, সোজা জলের বোতল একটা নিতাম, নিয়ে পেছন দিকে পাথরে ব্রেক করেছিল, ওখানে ওপেন জায়গায় চলে যেতাম, কেননা ওটা আমাদের পক্ষে আনবিয়ারেবল ছিল। গন্ধের চোট, আর কিছু না, গন্ধের চোটে প্রাণ চলে যেত। আর কাঁচা মাটি তো, ওখানে বেশি জল ঢালাটাও খুব একটা সেফ না, ধসে যাবে, সব শুদ্ধ নিয়ে পড়বে। তো এর মধ্যে আমি একটা জিনিস তুমি চীনেও গেছো। হ্যাঁ, চীন আর টিবেট, এর মধ্যে ডিফারেন্সটা চোখে পড়েছে? টয়লেটে খুব একটা ডিফারেন্স নেই ফ্র্যাঙ্কলি। চীনেও অনেক জায়গায় এরকম টয়লেট পেয়েছি আমরা, মাটির না হলেও এই যে কমন তোমায় বলছি না, নিয়ালামে যেরকম দেখেছিলাম, চীনে অনেক জায়গায় সেরকম পেয়েছি। টিবেট যেমন চাইনিজ কলোনি, আজকে ইন্ডিয়াকে যেভাবে রাখতো, লন্ডনকে তো তার থেকে অনেক এ করে রাখতো। অবভিয়াসলি স্যার, হ্যাঁ, চীনে তো অনেক অন্য দিক দিয়ে ইয়ে, চীনের আমরা ওটা যদিও ওটাও গাইডেড ট্যুরই, পাড়ায় পুরনো পাড়া টাড়াগুলো আমাদের নিয়ে গিয়েছিল। সেখানে তো এতরও বিচ্ছিরি অবস্থা দেখিনি, কেন এখানে যেখানেই আমরা, এখন জানি না কি হয়েছে এত বছর পর, আমি তো বহু বছর আগে গেছি, কিন্তু যেখানেই গেছি আমি টিবেটিয়ানসদের বড্ড করুণ অবস্থা দেখেছি, আর ওদের কোনো সে নেই। এমনকি আমাদের সঙ্গে যে ড্রাইভারের হেল্পার, প্রত্যেকটা গাড়িতে একটা ড্রাইভার একটা হেল্পার ছিল, আর একটা ইয়ে ছিল, সেও টিবেটিয়ানই মনে হলো আমার, কিন্তু কেননা তার লুকসগুলো খুব একটা চাইনিজ ছিল না। সে ইংলিশ জানতো, বাকি এরা ওই 1-2 ওয়ার্ড জানতো, ড্রাইভার আর এরা। প্রত্যেককেই তো দেখেছি, ওদের কোনো সে নেই। ওরা যখন উঠছে যেখানে গিয়ে, ওদেরকে একটা নির্দিষ্ট জায়গায় বলে দিয়েছে এই হোটেলে উঠতে হবে, মানে এটা তো চাইনিজ গভর্নমেন্ট ঠিক করে দেয়, ওখানেই যাচ্ছে, ওরা যেখানে যা বলছে তাই করছে। যাই হোক, তা নিয়ালামে পৌঁছলাম। নিয়ালামে আমাদের একদিনের পুরো রেস্ট ডে ছিল অ্যাক্লিমেটাইজ করার জন্য। নিয়ালাম যাবার সময়, এই নিয়ালামের কাছাকাছি যখন এসে গেছি, সিসা পাংমা বলে একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জটা
ওখান থেকে রেঞ্জের বিগনিংটা ওখান থেকে দেখা যায়। আর যাই হোক, নিয়ালামে সেদিন আমাদের বলেছিল যে যে যতটা পারো আস্তে আস্তে হেঁটে নিজেকে অ্যাক্লিমেটাইজ করো। সেই হিসেবে আমরা বেরিয়েছি, আমরা কয়েকজন মহিলারা বেরিয়েছি। তার আগেই আমাদের যে পুরুষদের দলটা ছিল সেটা বেরিয়ে গেছে। হঠাৎ দেখি ওরা সবাই উত্তেজিত হয়ে উল্টো দিক দিয়ে হাম হাম করতে করতে ফিরে আসছে। কি হলো কি হলো? একজন ওদের মধ্যে ছেলেটি ছিল, ওই ধরো 30-35 বছরের ছেলে হবে। ওখানে ওই লাসা অ্যাপসো নাকি ওই যে কুকুর আছে, সেই কুকুরের কাছ থেকে ছবি তুলতে গেছে, আর কুকুরটা দিয়েছে ঘ্যাক করে কামড়ে। হ্যাঁ হ্যাঁ, আমাদের টিমের। সেই জন্য বাকিরা ওকে নিয়ে হই হই করে ফিরে আসছে যে কি করা যায়। এখন লাসা অ্যাপসো কুকুর তুমি দেখেছো কিনা জানি না, ম্যাস্টিফ, হ্যাঁ সিংহের মতো, একদম সিংহ। রংটা ওদের বেশিরভাগ সিংহের কালারেরই আমরা যে কটা দেখলাম। একটা সাদা দেখেছিলাম, আর একটা বোধহয় কালো দেখেছিলাম, আর বাকি সব ওই রকম। আর ওই যে বসে আছে না, প্রথমে দূর থেকে দেখলে তো মনে হবে সিংহই বসে আছে, আর দিয়েছে আসল করে কামড়ে। এখন কি করা যায়? ওকে তো একটা পোর্টারকে দিয়ে ফেরত পাঠানো হলো। নেপালে গিয়ে তার তো ইঞ্জেকশন নিতে হবে ইত্যাদি, তার যাওয়া ক্যান্সেল। হ্যাঁ, ওরা কোনো ট্রিটমেন্ট দেবে না, ওকে পাঠিয়ে দেওয়া হলো ফেরত একটা মানে পোর্টারকে দিয়ে। ওখান থেকে ওকে নির্দেশ দেওয়া হলো, সব ইনস্ট্রাকশন। তখন অবধি ওই মিস্টার ঘোষ আমাদের সঙ্গে সাগা অবধি গিয়েছিলেন, তারপর ফিরে এসেছিলেন। মিস্টার ঘোষ বললেন তুমি ওদিকে গিয়ে কোটারিতে জায়গায় একটা হোটেলের কি নাম দিলেন, ওখানে গিয়ে থাকো, ওটা চিঠি লিখে দিলেন, আমি ওখানে গিয়ে তোমার সঙ্গে পরশুদিন এসে তোমাকে নিয়ে যাব। যাই হোক, আমরা তো নিয়ালামে রাত কাটালাম, কাটিয়ে সেদিনটা কাটিয়ে পরের দিন নিয়ালাম থেকে সাগার দিকে রওনা হলাম। হ্যাঁ, ওই গাড়ি আমার থ্রু আউট নিয়ে গেছে সব জায়গায়। ওই গাড়িগুলো একটা আশ্চর্য গাড়ি, সোজা এরকম মানে প্রায় 40-45 ডিগ্রি হবে বোধহয়, উঠে যাচ্ছে, ঘর করে উঠে যাচ্ছে একদম। আর বালি, আমার কাছে ছবিও আছে, বালির মধ্যে দিয়ে যাচ্ছে, জলের মধ্যে দিয়ে যাচ্ছে। এক জায়গায় তো বালিতে আটকে গেল, সে সবাই মিলে গাড়ি ঠেলে, আবার সব দুটো গাড়ি আটকে ছিল, দুটো গাড়িকে ইয়ে করা হলো। মানে ওটা যে কোল্ড ডেজার্ট বলে, সত্যিই ডেজার্ট। এক একটা স্ট্রেচ বালির, মানে দূর পর্যন্ত বালি, শুধু বালি, আর কিচ্ছু দেখা যাচ্ছে না, এরকম অবস্থা। যাই হোক, সাগার দিকে আমরা এগোলাম। সাগার দিকে এগুলোর মধ্যে একটাই জাস্ট আমাদের প্রথমে ইন্টারেস্টিং একটা জায়গা এলো, সেটা হচ্ছে সাংপো ক্রস করা। সাংপো নদী মানে তোমার ব্রহ্মপুত্র ক্রস করা। তখন কিন্তু সেখানে কোনো ব্রিজ হয়নি, এখন তো রাস্তা হয়ে গেছে, ব্রিজ হয়ে গেছে। আমরা কিন্তু নিয়ালামের পর রাস্তা বলে কিছু পাইনি, না, এমনি রাফ রোড, জাস্ট বোঝা যাচ্ছে যে এখান দিয়ে রেগুলার গাড়ি চলাচল, যেরকম গ্রাম ট্রামে হয় না, বা আমাদের হিমাচলের ইন্টিরিয়ারে যেরকম হয় সেরকম। যাই ওখানটায় সাগায় পৌঁছে আমরা সাগাতেও কিন্তু একদিন ছিলাম, সেটা যাই হোক বলছি। তার আগে বলি আমাদের ক্রসিংটা হচ্ছে তোমার ওই দুদিকে পোল পোঁতা আছে, তার মধ্যে তার লাগানো, মোটা তার লাগানো, আর ওই বার্জ টাইপের আছে, বার্জে উঠে ওর মধ্যে গাড়িও উঠছে, ছাগলও উঠছে, ভেড়াও উঠছে, মানুষও উঠছে, সবাই উঠে ওই তার ওদিক থেকে তার টানাটানি হচ্ছে করে আমরা পারাপারি করলাম। যাই হোক, নদী পার হলো, খুব মজা লাগলো। ব্রহ্মপুত্রকে দেখছি একদম এত মানে কচি অবস্থায় ব্রহ্মপুত্রকে দেখ, জল প্রচুর এবং ফ্লো তো সাংঘাতিক। ব্রহ্মপুত্র তো আমি আসামেও আগে দেখেছিলাম, স্রোতটা এত ওখানে নেই। এখানে অবভিয়াসলি একটু পাহাড় থেকে নামছে, স্রোতটা বেশি চড়া, বেশ খানিকটাই চড়া। আর যাই হোক, সাগা পেরিয়ে আমরা সাগাতেও একটা ওই রকম হোটেলই বলো আর যাই বলো, ওরকম একটা জায়গায় উঠলাম। সেখানে আমাদের ওই ডরমিটারি ঠিক ছিল না, তবে ওই 3-4 জন মহিলা একটা ঘরে, 3-4 জন মহিলা আর একটা ঘরে, আর কয়েকটা ডাবল রুম পেয়েছিল, তারা ম্যারেজ যারা কাপল ছিল তাদের জন্য দিয়ে দিয়েছিল।
সাগায়ও আমাদের একদিনের রেস্ট ছিল। টয়লেটের গল্প একই রকম। টয়লেটের গল্প ওই সাগাতেই তো প্রথম ওই ভয়ঙ্কর দেখলাম, এই দুতলা প্রথম। নিয়ালামে তো আমরা পেয়েছিলাম ওই বললাম হল, হ্যাঁ, আর সাগাতে ওই মাটির একটা একতলায় খাটা পায়খানা যাকে পুরোনো কালে আমাদের বলতো সেই দিয়ে, আর ওপরে দুতলায় মাটির আর জাস্ট একটা ফুটো। ছবি আছে, ওর ছবি কেউ তোলে? সাগায় আমরা বেরোলাম, এই প্রথম আমরা দেখলাম। নিয়ালামে একটা অফিস দেখেছিলাম চাইনিজদের, ওই লাল ওদের চাইনিজ ভাষায় বড় বোর্ড টাঙানো। সাগায় 2-3টে ওরকম বোর্ড দেখলাম। সাগাটা বোধহয় ওদের একটা গ্যারিসন স্টেশন। যাই হোক, সাগাতে সেই দিনটা কাটিয়ে ওইখানে আমাদের মিস্টার ঘোষ বলে দিলেন যে দেখুন এইখানে অবধি আমাদের কলকাতার যে অর্গানাইজার, যে দেখুন এইখান পর্যন্ত আমাদের রেগুলার নেপালের সঙ্গে ডেইলি যোগাযোগ আছে, কিন্তু সাগার পরে একদম ওয়াইল্ডারনেস, কেউ মানে কোনো কমিউনিকেশন করতে পারবে না। সাগা থেকে আমরা দরকার হলে ফোন করতে পারি, করতে পারি। যদি কারোর শরীর খারাপ হয় তাহলে এখানে ফ্র্যাঙ্কলি বলুন, আমি সাগাতে রেখে আপনাদের ফেরার সময় নিয়ে যাব, আর এরপরে গেলে কিন্তু আপনাদের প্রাণে বাঁচবেন কি না বাঁচবেন আমি জানি না। আর হেলিকপ্টার আমি রিকোয়েস্ট করতে পারি আসার জন্য, তারাও আসবে কিনা, কিন্তু সেটা আপনাদের খরচায়। সাগা এসে ওই যে বললাম ডক্টর বক্সির অ্যাসিস্ট্যান্ট একজন মহিলা গেছেন, উনি তখন, ওনার হাজব্যান্ডও গিয়েছিল, উনি তখন ফ্র্যাঙ্কলি বললেন যে না আমার একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে, আমি যাব না। আমাদের সঙ্গে আর একটা ফ্যামিলি ছিল, হাজব্যান্ড ওয়াইফ আর ননদ, মেয়েটি আমাদের বয়সী ছিল, ননদ গিয়েছিল। ওই ভদ্রমহিলা নিজেও অসুস্থ হয়েছেন কিন্তু জানাননি। এটা আমি উল্লেখ এই জন্য করছি, এটা যদিও মানস সরোবরের সঙ্গে কোনো যোগাযোগ নেই, এই জন্য করছি যে এইসব ক্ষেত্রে লুকোনো উচিত না। ভদ্রমহিলা অসুস্থ বোধ করেছেন, উনি ওই মানস কৈলাস দেখার লোভটা সামলাতে পারেননি, চেপে গেছেন, ভেবেছেন কি আর হয়েছে, একটুখানি কষ্ট হচ্ছে, গাড়িতেই তো করে যাব, কি আর হবে। যাই হোক, পরের দিন তো আমরা সাগা ছেড়ে বেরোলাম। সাগা ছেড়ে বেরোনোর মধ্যে এখানে কয়েকটা জায়গায় ইন্টারেস্টিং যা হয় সেটা আমি একটুখানি বলতে চাইছি। আমাদের বাঁদিকে সিঙ্গাৎসের রেঞ্জ বলেছিল, সিঙ্গাৎসের মাউন্টেন্স ছিল, আর ওখানের যেটা হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে লুংলা মানে পাস আর কি, ওটা 15,000 ফিট। ওটা একটা আমরা হল্ট দিলাম, খানিকক্ষণ ওখানে ঘুরে ফিরে আমরা করলাম। ওইখানে ঘোরার সময় বোঝা গেল যে ওই মহিলা, কেননা আমরা ওখানে সবাই এদিক ওদিক ঘুরছি যারা যে মহিলার অসুস্থ ফিল করছেন। লুংলা পাস ফেরিয়ে তো আমরা চলে গেলাম, তাও উনি তখন সেরকম কিছু বললেন না, উনি গাড়িতে বসে রইলেন, বললেন আমার একটু টায়ার্ড লাগছে। আর তারপরে একটা লেক দেখলাম ডান দিকে, বিশাল বড় লেকটা হচ্ছে 27 কিলোমিটার লম্বা, 6 কিলোমিটার চওড়া। পাকুসো ওরা তো সো বলে না, সো মানে লেক, পাকুসো, ওটা একটা সুইট ওয়াটার লেক। ওইখানে আমাদের গাইড বললো যে এই লেকটার কথা অনেকেই জানে না, কিন্তু দিস ইজ সাপোজ টু বি দ্য হাইয়েস্ট সুইট ওয়াটার লেক। সত্যি মিথ্যে জানি না, যাই হোক আমাদের যা গাইড বলেছে সেটুকুনি বলছি। তারপরে খানিকক্ষণ যাওয়ার পর আমাদের গাড়িতে গাইড ছিল না, গাইড এসে এক জায়গায় আমরা থামলাম, সব গাড়ি, হ্যাঁ ওই লুংলা পাশেই বোধহয় বলে দিয়েছিল যে এরপরে গিয়ে ডান দিকে কয়েকটা রুইন্ড ভিলেজেস পাবো, সেখানে আপনারা ক্যামেরা করে দেবেন, আর ওই ড্রাইভারকে আর কেউ বলে দিল যে ওখানে ছবি তুলতে দিও না। পরে জানতে পারলাম যে ওই সমস্ত গ্রামকে উজাড় করে দিয়েছিল চাইনিজ সৈন্য, কেন ওই গ্রামেই দালাই লামা যখন ফিরেছিল, মানে ইন্ডিয়াতে ফিরেছিল না, ইন্ডিয়াতে যখন এসেছিল তখন ওই গ্রামে বোধহয় একটা নাইট হল্ট দিয়েছিল।
তো দালাই লামার খোঁজে এসে ওই সব গ্রাম সব উজাড় করে দিয়ে চলে গেছে, বাড়ি সব কটা ভাঙা। যাই হোক, আমাদের ছবি তুলতে বারণ করেছিল, আমরা বেশিরভাগই কেউই ছবি তুলিনি। তারপর আমরা পৌঁছলাম পেরিয়াংও ওই একটা হোমস্টে বলা যেতে পারে, মাটিরই বাড়ি। ওই একটা বড় হল মতন আছে, সেখানে পরপর বিছানা, সবাই একদিকে মহিলারা শুলে, একদিকে ওইরা শুলে। ওইখানে এই ভদ্রমহিলা রীতিমতো অসুস্থ হয়ে পড়লেন। অনেকে সাগা থেকে সোজা মানুষও চলে যায় শুনেছি, আজকাল তো রাস্তা হয়ে গেছে, পাকা রাস্তা, কিন্তু আমরা ওই পেরিয়াংয়ে থেকেছিলাম। এখানে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে অনেকেই ভাবতে পারে যে এত দূর গাড়ি যাচ্ছে, খাবার কোথায় কিনছে, পেট্রোল কোথায় পাচ্ছে। আমাদের সঙ্গে একটা ট্রাক ছিল, ট্রাক ভর্তি শুধু ড্রাম পেট্রোল আর কিছু রেশন। যাই পেরিয়াংয়ে যখন আমরা পৌঁছলাম তখন ওই ভদ্রমহিলা রীতিমতো অসুস্থ হয়ে পড়লেন। মানে এতক্ষণ অব্দি চলে ফিরে বেড়াচ্ছিল, এরপর তার চলাফেরা বন্ধ হয়ে গেল। যাই হোক, কিছু তো করার নেই। তখন ভাগ্যিস আমাদের সঙ্গে অতগুলো ডাক্তার ছিল, তারা সবাই মিলে যে যত পাচ্ছে, তারপরে সঙ্গে অক্সিজেন সিলিন্ডারও ছিল। ওরা যে যেমন ভাবে পাচ্ছে মানে করছে আর কি, ডাক্তাররা একন্যকে কনসাল্ট করে করছে। আর আমাদের কিন্তু রেগুলারলি ওই যে টিমের ডাক্তার ছিলেন, উনি এসে ওই রোজ দুটোখানে গুলি দিতেন, একটা ওই অ্যান্টি অ্যাজমাটিক বোধহয়, আর একটা হাই অল্টিটিউডের কিছু, রোজ খাইয়ে দিতেন, প্রত্যেকের হাতে হাতে দিয়ে যেতেন সকালবেলা। ওই ভদ্রমহিলা তো রীতিমতো শুয়ে পড়লো, কিছু করার নেই। এইখানে একটা জিনিস আমি যেটা আমার মজার লেগেছে, সেটা হচ্ছে টিবেটিয়ান মহিলাদের চুল প্রত্যেকটা মহিলার লম্বা স্ট্রেট একদম চুল, সিল্কি স্ট্রেট চুল। এদিকে এত গরিব, এত মানে সব সাবিলি ড্রেস বলতে প্রথমত ওখানে জলের অভাব, আর দ্বিতীয়ত ওরা গরিব লোক, যা হয়ে থাকে গ্রামে গঞ্জে। আর ওদের প্রত্যেকটা গ্রামে ওই পাথর উঁচু উঁচু করে একটা ছোট ছোট স্তূপ বানায়, বাড়ির ওপরেও ওরা ইয়াকে শিংগুলো লাগিয়ে রাখে। ওয়ার্ড অফ ইভিল ওরা বলছে, যেটু ওয়ার্ড অফ ইভিল, গাইড আমাদের যা বললো, ওটা ওদের বোধহয় শুভ সংকেত। যাই হোক, একটা ওরা ওরকম লাগিয়ে রাখে প্রত্যেকটা। পেরিয়াং থেকে আমরা এবার মানস সরোবরের দিকে এগোলাম। পেরিয়াং থেকে একটা গাড়িকে অ্যাম্বুলেন্স তৈরি করে দেওয়া হলো। ওনার হাজবেন্ড ছিলেন, আর উনি ছিলেন ওই গাড়িতে। ইনার ননদ পর্যন্ত আমাদের গাড়িতে চলে এলো, আর একজন বোধহয় কি দুজন ছিল, তারা অন্যান্য গাড়িতে চলে এলো। এবার আমরা এগোলাম মানসের দিকে। মানস সরোবরের ধারে আমরা একটা গ্রামের থাকবো, ওই রকমই হোমস্টে বলো আর যাই বলো, ওই একটা বিশাল ঘর, তার মধ্যে পরপর বিছানা করা আছে, একদিকে মহিলারা, একদিকে পুরুষ, এরকম শোয়ার। আমাদের আগেই বলে দিয়েছিল যে ওই রকম ব্যবস্থা, ডরমিটরি। মাটির বাড়ি, একদম মাটি বাড়ি, গ্রামের বাড়ি আর কি। রাস্তায় যখন গাড়িটা বললাম না স্যান্ডুনে আটকে গিয়েছিল বালিয়াড়িতে, তখন একসাথে গরম, ভীষণ গরম আর ভীষণ ঠান্ডা কি হয় সেটা আমরা বুঝেছিলাম। রোদ্দুরে মানে একবারে গা পুড়ে যাচ্ছে, অথচ হাওয়া যখন আসছে তখন একবারে গা চিরে কেটে দিচ্ছে, এত ঠান্ডা হাওয়া। মাঝে মাঝে অনেকগুলি ছোট পাহাড়ি নদী, সেগুলো পেরিয়ে গাড়ি জলের ওপর দিয়েই চলে যাচ্ছে। এরকম করতে করতে আমরা মানস সরোবরে পৌঁছলাম। মানস সরোবরে পৌঁছানোর ঠিক আগে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখান থেকে প্রথম আমাদের কৈলাস দর্শন হলো। কৈলাস দর্শন দূর থেকে হোক যা হোক, একটা কৈলাস দেখছি, সেটা একটা আলাদা থ্রিল। যাই হোক, মানসে পৌঁছলাম। সেদিন সন্ধ্যাবেলা আমরা জাস্ট মানস সরোবরের ধারে গেলাম, আমরা জল টল মাথায় টাথায় দিয়ে, সেদিন আর পুজো করিনি। পরদিন সকালবেলা আমরা সবাই ঠিক করলাম পুজো দেব। আমরা যে গ্রামটায় ছিলাম তার একটুখানি নিচে নেবেই একটা ছোট্ট পাকা বাড়ি, ছোট্ট পাকা একটা 1 বেডরুম টাইপ ছোট একটা বাড়ি, যেরকম হয় সেরকম দেখে আমি গাইডকে জিজ্ঞেস করলাম যে এটা কি, সন্ধ্যেবেলায় ফেরার সময়। তখন ও বললো যে এটা হ্যাঁ হট স্প্রিং। তো
আমরা যখন বললাম যে হট স্প্রিং এ চান করা যাবে, বললে হ্যাঁ ওই জন্যই ওখানে পাকা বাড়ি বানিয়েছে, অনেকে চান করতে চায় বলে। কারণ আমরা যখন চান করার ব্যবস্থা আছে, আমরা চান করেই পরদিন সকালবেলা মানুষের পুজো দিতে যাব। আমরা কয়েকজন মহিলা মিলে আমরা ওখানে সকালবেলা হট স্প্রিং এ চান টান করে, ওটা একটা টাব মতন বাথটাবের মতন বানানো ছিল, জল ছিল আর বালতি ছিল মগের মতন, আমরা চান টান করে আমরা মানুষে গিয়ে সবাই মিলে পুজো দিলাম মনের আনন্দে। অনেকেই ওখানে মানুষের জলে চানও করলো, আমরা শুধু মাথায় জল দিলাম। আমি অন্তত শুধু মাথায় জল দিয়েছিলাম, চান করিনি ওখানে। পুজো টুজো দিয়ে আমাদের ওখানে একজন ভদ্রলোক ছিলেন, উনি মন্ত্রতন্ত্র জানতেন, উনি সেই খুব অনেকক্ষণ ধরে খুব ভাল লাগছিল, হ্যাঁ গিয়েছিলেন আমাদের সঙ্গে। ওই রকম আবহাওয়ায় ওরকম একটা মন্ত্রোচ্চারের ইয়েতে একটা, আমি একদমই মানে নাস্তিক বললেই চলে, কিন্তু একটা অন্যরকম ফিলিংস আসে, একটা অদ্ভুত সুন্দর লাগছিল। সেদিনটা সারাদিন ওখানে কাটাবো বলেই ঠিক ছিল। তো আমরা এই দুপুরের দিকে যখন আমাদের দুটো হবে বলে বোধহয় কয়েকজন আমরা মিলে, আমরা যেখানে ছিলাম তার ঠিক আগেই একটা হিলক মতন ছিল, সেইখানে বললো যে ওখানে একটা গুহার মধ্যে অতীশ দীপঙ্কর অনেকদিন তপস্যা করেছিলেন ওখানে এসে। তো আমরা কয়েকজন মিলে সেখানটা উপরটা দেখতে গেলাম। ওখানে বিশেষ কিছুই নেই, খুবই কষ্টকর, কেন ওই এতে উঠতে বড্ড কষ্ট হচ্ছিল। আর আমরা তো অ্যাক্লামাটাইজ হয়ে গেলেও পাহাড়ে হেঁটে ওঠার একটা অন্য ইয়ে আছে, স্ট্রেন আছে। খুব কষ্ট করেই ওখানে গিয়েছিলাম, গিয়ে ওখানটায় আমরা দেখে খুব একটা কিছু নেই, আর গুহার ভেতরে খুব কষ্ট করেই ঢুকতে হয়। বিশেষ কিছু দ্রষ্টব্য সেরকম না, তবে স্থানের একটা মাহাত্ম্য আছে, তো নেবে এলাম। তারপরে ওরা পরের দিন আমাদের সকালবেলা ওই রাক্ষস তাল আর ইয়ের তালের সব মানস সরোবরের মাঝখানে একটা রাস্তা আছে, ওইখান দিয়ে খানিকটা নিয়ে গেল, পুরোটা পরিক্রমা আমাদের করায়নি, খানিকটা নিয়ে গিয়ে রাক্ষস তাল দেখিয়ে ফিরে আনলো। মানস সরোবরের জল যেরকম মিষ্টি জল, রাক্ষস তালের পাশাপাশি হলেও নোনতা জল, তো ওইটুকুনি টেস্ট করানোর জন্যই আমাদের নিয়ে গেছিল। তারপরে খানিকটা গিয়ে আমরা ফেরত চলে এলাম, টেস্ট করে দেখি। হ্যাঁ হ্যাঁ, যাই হোক ফিরে এলাম। পরদিন আমরা গেলাম ওখান থেকে। আমি একটা জিনিস তোমায় জিজ্ঞেস করছি, ওই যে ভদ্রমহিলা অসুস্থ হয়ে পড়েছিলেন, কি হয়েছিল জানো? তার জ্ঞান, অ্যাম্বুলেন্স করে উনিও একসঙ্গে চলছেন, তাই তো? তার ফেরার কোনো উপায় নেই, বললাম না, তার তো কোনো জ্ঞানই ছিল না। তাকে পরিষ্কার ঝরিষ্কার করা আমি আর তার ননদ মিলেই করছিলাম। আর ওই জন্য আমাদের একটা কি হয়েছিল, সব জায়গায় যেখানে যাচ্ছি না খুব রাশ করতে হচ্ছিল, মানে কোন রকম বুড়ি ছোঁয়া টাইপের ব্যাপার হয়ে যাচ্ছিল আমাদের অনেকেই। সেটা খুব খারাপ লাগছিল, আমারও যে খারাপ লাগেনি তা না, কিন্তু কিছু করার নেই, একজন মহিলা হয়ে গেছে। এটাই আমি বলতে চাই যে এরম ভাবে নিজে তো কষ্ট পাচ্ছেনই বা পেয়েছিলেনই, অন্যদেরও কষ্ট হলো, এই জিনিসটা অ্যাভয়েড করা উচিত আমাদের সবারই, আমার মনে হয়। যাই হোক, ওখান থেকে আমাদের পরের দিন নিয়ে গেল দার্চেনে। দার্চেন থেকে যারা আর কি, যদি কেউ ইয়াক বা এতে পরিক্রমা করতে চায়, ওখানে দরদাম করা এইসবগুলো করতে হয়। আর ওইখান থেকে খানিকক্ষণ পরে যখন ঠিকঠাক হয়ে যায়, ওখান থেকে নিয়ে গিয়ে জমদার পর্যন্ত গাড়ি যায়, তারপরে তোমাকে পরিক্রমা করতে হবে। সবটা তো শুনলেন। অন্নপূর্ণা দিদার কিন্তু ফিরে আসতে হয়েছিল দার্চেন থেকেই। এত মানসিক ও শারীরিক কষ্ট, এত স্বপ্ন, এত আবেগ, সব কিছুতেই ইতি টানতে হয়েছিল এক সহযাত্রীকে বাঁচানোর উদ্দেশ্যে। তবে ভিডিওটা আমরা সম্পূর্ণ করব, দেখাবো কৈলাস পরিক্রমার ছবি, আর এই পরিক্রমার গল্পটা আমরা শুনে নেব 6 বারের মানস কৈলাসের যাত্রী বাসবদার কাছ থেকে। এই পরিক্রমা কিন্তু সরকারি হোক বা বেসরকারি হোক, সব পর্যটককে একই সাথে একই রুটে করতে হয়। তাহলে চলুন বাসবদার কাছ থেকে শুনে নেই দার্চেন থেকে কৈলাস পরিক্রমার গল্প। দার্চেন থেকে আমরা ভোরবেলা যাত্রা শুরু করি গাড়ি করে আমরা 4 থেকে 5 কিলোমিটার আসবো। ওখান থেকে একটা জায়গা আছে যেটাকে বলে জমদুয়ার। গাড়ি শেষ হয়ে গেল, কৈলাস পরিক্রমার গাড়ি শেষ। এই জমদুয়ার পার করে হাঁটা শুরু করলাম। দুদিকে পাহাড়, মাঝখান দিয়ে শতদ্রু, কোনো জায়গায় ব্রহ্মপুত্র বয়ে চলছে।
এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে আজকে দেরাফুক। দেরাফুক থেকেই কৈলাসের উত্তর মুখ খুব ভালোভাবে দেখা যায়। আমরা যাব এবার চরণ স্পর্শ বা চরণস্থল বলে একদম ওপরে, তা কৈলাসের বেস মানে লর্ড শিবার বাড়ির নিচটাতে তো পাহাড়ের বেস তো মানে 10, 12, 15, 100 কিলোমিটার নিচে, সেখানে যাওয়া যায় না। আমরা এক জায়গায় আসবো মোটামুটি কৈলাসের গায়ে। এই কৈলাসের গায়ে সেখানে একটা গ্লেসিয়ার আছে, আমরা ওখানেই পুজো করি। ওখানে ধূপ জ্বালানো যায় না, আবির গুলাল প্রায় টুপ 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 করে বরফ পড়ছে আর ভেজা, ওগুলো পুজো ভাজা করে আমরা চেষ্টা করি 3টের আগে নেমে আসার, কারণ নামতে প্রায় ঘন্টা 1.5-2 লাগবে। কোথায় নেমে আসবে? আমাদের বেস ক্যাম্প দেরাফুক, কারণ 3টের পর থেকে ওখানে আকাশে মেঘ জমে যায়, বৃষ্টি হওয়া শুরু হয়। এইবার নাইট স্টে করে ভোর 4টের সময় আমরা বেরিয়ে পড়লাম দোলমা লা পাস। দোলমা দেবী হচ্ছে টিবেটিয়ানদের খুব বিখ্যাত দেবী, জাগ্রত দেবী। আর আমরা বলি দোলমা লা পাসকে যে ওটা পার্বতীর, কারণ ওর নিচে একটা সরোবর আছে ছোট্ট পুকুর টাইপের, ওটাকে বলি আমরা পার্বতী সরোবর বা গৌরী সরোবর অনেকেও বলে। ওখানে সাধারণ লোককে যেতে না করে একদম স্টিফ এই দোলমার পাহাড়ের মাথায় এলাম। মাথায় আসলেই আমরা এই গৌরীকুণ্ড দেখতে পাবো। 19,800 ওখানে দোলমা দেবী আছে। ওখানে ওই টিবেটিয়ান যে ফ্ল্যাগ টাইপের ওগুলো দেওয়া আছে, একটা পাথর, ওর মধ্যেই লোকে কর্পূর ফর্পুর কোনো রকম ইলেকট্রনিক লাইটারে জ্বালিয়ে মধু মুখ দিয়ে আমরা পুজো আর্চা করি। আচ্ছা, করে আমরা আস্তে আস্তে নেমে আসার চেষ্টা করি। দেরাফুক টু জং জেরবু 26 কিলোমিটার তোমাকে এসে জং জেরবুতে পৌঁছতে হবে। ওখানে একই দিনে ওখানেই নাচতে জং জেরবু থেকে আমরা সকালবেলা বেরিয়ে পড়ব। জং জেরবু থেকে 6 কিলোমিটার 7 কিলোমিটার হেঁটে এসে বেশ সুন্দর রাস্তাটা। আর তখন তো কৈলাস দর্শন হয়ে গেছে, একটা এক্সট্রা এনার্জি ভেতরে থাকে। 99% হেঁটে আসে, যারা ঘোড়া নেয় তাদেরও 1% 2% ঘোড়াতে আসে। ওখানে আবার যেই বাসটা আমাদের ছেড়ে গেছিল তোমার জমদুয়ারে, সেই বাসটা এসে দাঁড়িয়েছে। আমরা কি করব, এবার বাসটাতে উঠবো, আমাদের যে পোর্টারদের পেমেন্ট করে দেবো, সব কিছু করে ফোড়ে দিয়ে ওদের থেকে বিদায় নিয়ে, পোর্টারদের থেকে দিয়ে যার গিফট দেয় অমুক দেয় করে আমরা চলে এলাম আবার সেই দার্চেন। ওখান থেকে গাড়ি আমাদের ডাইরেক্টলি নিয়ে আসার কথা ছিল পুরো ফ্রেন্ডশিপ ব্রিজ পর্যন্ত এসে ইয়ে করব, কিন্তু আমরা সেদিনও রাত্রিরে আমাদের জাঙ্গুতে থাকতে হয়েছিল, কেননা ওই ভদ্রমহিলাকেই ট্রান্সফার করার একটা প্রবলেম ছিল। জাঙ্গুতে এসে সেসব ব্যবস্থা করা গেল, অ্যাম্বুলেন্স ডাকা হলো ইত্যাদি। সেই জন্য সে রাত্রিটা আবার ফেরার দিনও কিন্তু আমরা জাঙ্গুতেই ছিলাম। একটা যেটা আমার ওখানে আর একটা জিনিস বলার আছে, আমরা যখন সাগা থেকে যাচ্ছি আমরা অনেক দেখলাম বেশ কয়েকজন টিবেটিয়ান লোক দণ্ডি কেটে কেটে ওই রকম মানে রাস্তা নেই, কিছু নেই, বালিয়াড়ি পাথরের রাস্তা, দণ্ডি কেটে কেটে যাচ্ছে ওরা কৈলাস দর্শন করবে বলে। প্রায় ধরো 135 না 140 কিলোমিটার দূর। কোন গ্রাম থেকে কোথা থেকে আসছে জানি না। আর ওদের ট্রান্সপোর্ট বলতে ওই খচ্চরে, হ্যাঁ টিবেটিয়ান। চাইনিজরা কতটা কৈলাসকে মানে আমার সন্দেহ, কেন আমি ধারে কাছে কোথাও ওখানে চাইনিজ দেখিনি, ওই অফিসিয়াল 2-1 ছাড়া। ওদের তিবেতান যেটা মানে একটু হয়তো অবস্থা সম্পন্ন, তাদের ট্রান্সপোর্টের মিনস হলো ওই খচ্চরের পেছনে একটা ছোট্ট ভ্যান ইয়ে মতন, হ্যাঁ, লাগিয়ে, যাকে আমরা যেরকম ছোট ছোট ভ্যান রিক্সা বলি না, সেরকম কাঠের তৈরি আর কি, 4 চাকা, শুধু সাইকেলের চাকার মতন চাকা, সেই নিয়ে যাচ্ছে, ওটাই ওদের ট্রান্সপোর্ট। আর অনেকে আমার ফিরে এসে জিজ্ঞেস করেছিল যে ওরকম ওয়াইল্ড লাইফ কি দেখলি ওখানে অত খোলা জায়গায়। ওয়াইল্ড লাইফ বলতে সেই বড় বড় যে ক্রেনস হয়, কোনা কালো একটা ইয়ে মুখওয়ালা, হ্যাঁ হ্যাঁ, ওই রকম ওই ক্রেনস গুলো দেখেছি প্রচুর। আর একটা জায়গায় একটা স্ট্রেচে আমরা দেখেছিলাম ওই কস্তুরী হরিণ, হ্যাঁ,
কিন্তু সেই জায়গাটায় ওরা বর্ডার দিয়ে মানে তারের বেড়া দিয়ে করে দিয়েছে, তারের বেড়ার ওদিকে ছিল, খুব কাছে থেকে আমরা করতে পারিনি। আর ওরা আমাদের দাঁড়াতেও দিচ্ছিল না, ওখানে আমরা যে হল্ট করব ওখানে হল্ট করার মানুষের সোনালী হাঁস, হ্যাঁ হ্যাঁ গিজ দেখেছি। আর দেখেছি আর একটা মজার জিনিস হয়েছিল, একবার আমাদের গাড়ি যখন যাচ্ছে তখন একটা র্যাবিট, অত বড় মানে জঙ্গলি র্যাবিট, এত বড় র্যাবিট, সেটা আমাদের পাশ দিয়ে হঠাৎ ছুটতে আরম্ভ করেছে। আমাদের ড্রাইভারটা ওকে মানে ধরার জন্য করলো, কিন্তু আমরা ওকে হারাতে পারলাম না, ও ঠিক এগিয়ে গেল, আমাদের হারিয়ে দিল। আর একটা জিনিস বোধহয় তোকে আমি বলিনি, আমরা সূর্যের চারিদিকে একটা অদ্ভুত গোল সার্কুলার রেইনবো দেখেছিলাম। হঠাৎ যেদিন আমরা পুজোটা দিলাম সেজন্য আমাদের মনটা আরো ভীষণ মানে একটা মনে হচ্ছিল যেন ঠাকুর আমাদের আশীর্বাদ করলো এরকম রেইনবো দিয়ে। সূর্য উঠেছে, তার চারিদিকে একটা সার্কুলার রেইনবো মতন। তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করবো, যে কৈলাস মানুষ দেখে বা কৈলাস দেখে তোমার প্রথম ফিলিংস? প্রথমেই আমার মনে হলো যে থ্যাঙ্কস জানাই ভগবানকে, যে ভগবান আমাকে তুমি এত দূর পর্যন্ত নিয়ে আসতে পেরেছো এবং আমাকে এই দর্শনটা করাতে পেরেছো। প্রথম জিনিসটাতেই আমার যত থ্যাঙ্কফুলনেসটা ওখানেই আর কি করেছে। আর মানসে পৌঁছে যে বললাম যে এই পুজোর সময় একটা অদ্ভুত ফিলিংস আসে, মানে আমি তো বললাম নিজেই নাস্তিক, খুব একটা ভক্তি আমার নিজে যে খুব একটা আছে তা না, তো কিন্তু ওই একটা অ্যাটমসফিয়ারই বলো বা পরিবেশের বলো, একটা অদ্ভুত শান্ত একটা মনে হয় যে সব অশান্তি যেন দূর হয়ে গেল, এরকম একটা ফিলিংস এসেছিল, খুব ভাল লাগছিল। আর এই ভালো লাগাটা ঠিক বর্ণনা করা যায় না, আমার মনে হয় না যে আমি বর্ণনা করতে পারবো। আর মানস কৈলাসে যাওয়াটা সত্যি খুব কষ্টকর, খুব কষ্ট ফিনান্সিয়ালিও এবং শারীরিকভাবেও, কিন্তু যেতে যে পেরেছি এটা আমি ভগবানকে অনেক ধন্যবাদ তো জানাবই। আর যারা যেতে চান তাদের বলবো যে কষ্ট করে যেতে পারলে তো নিশ্চয়ই যাবেন, তবে যা বললাম অসুস্থ যদি ফিল করেন বা অসুস্থ যদি হন, লুকিয়ে কিছু করবেন না। যদি কেউ যেতে চায় বেসরকারি ভাবে, তাহলে কিভাবে কি প্রসিডিউরটা কি হতে পারে? বেসরকারি ভাবে যাওয়ার কিন্তু এখন প্রচুর ব্যবস্থা হয়েছে। নেপালে তো পরপর মানে এখন তুমি যদি গুগলে খোঁজো পরপর লিস্ট চলে আসবে তোমার কাছে, যে এই আমি এই কোম্পানি আমার কাঠমান্ডু গেলে ওখান থেকে ট্রাভেল এজেন্সি আছে, বা কাঠমান্ডু থেকে ট্রাভেল এজেন্সি আছে, তাদের এজেন্সি আবার কলকাতায় রিপ্রেজেন্টেটিভস আছে, তারাও আবার তোমাকে এখান থেকেও হেল্প করতে পারে। নানান রকম কোম্পানি আছে, মানে লাক্সারি বলো বা বলো, এখন তো আবার শুনছি যে হেলিকপ্টারেরও ব্যবস্থা হয়েছে। কিন্তু আমি একবার শুনেছিলাম যে কৈলাসের কাছে হেলিকপ্টার বেশিক্ষণ থাকতে পারে না, ক্র্যাশ করে দেয়, সাকশন হয় বোধহয় কিরকম একটা আমি শুনেছিলাম, আমি জানি না, আমি তো অত বৈজ্ঞানিকও নই, জানি না, তবে এখন তো নানান রকম ব্যবস্থা হয়ে গেছে। কৈলাসের কাছে গেলে দাড়ি বা মুখ তাড়াতাড়ি বাড়ে, কৈলাসে ক্লাইম্ব করতে গেলে বলে যে এজিং ভীষণ তাড়াতাড়ি হয়, কেন সেটা তো মিস্ট্রি ভাই। কৈলাসে কেন এখন অব্দি কেউ উঠতে পারলো না সেটাই তো মিস্ট্রি। যারা যাবেন তাদের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল, ভগবান করুক আপনাদের যাত্রা সফল হোক। হর হর মহাদেব বলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নমস্কার।